আজ দুপুরে শাহবাগে রণক্ষেত্র করে জামায়াত কর্মীরা নির্বাচনে পরাজিত হয়ে বিএনপি নেতাদের হত্যা করছে। বিভিন্ন জেলায় নির্বাচন পরবর্তী সহিংস ঘটনা ঘটেছে। দর্শক দেখতে পাচ্ছেন জামাতে আমিরও রাজপথে নেমে এসেছে, অন্যদিকে রণক্ষেত্র সারা দেশে এই মুহূর্তে। এদিকে আজ শাহবাগের জামাতে ইসলামী কর্মীরা রণক্ষেত্র করছে। নির্বাচনে পরাজিত হয়ে তারা বিএনপি কর্মীদের এক এক করে ধরছে পাগলা কুকুরের মতো। বিএনপি ক্ষমতায় চলে আসছে, আমরা সব হামলা করবো, মানুষের বাড়ি ঘরে হামলা করতেছে, লোকজন উপর হামলা করতেছে। আজকেও 5-7 জন ভর্তি হয়েছে। আমি তারেক রহমান সাহেবকে ফোন দিচ্ছি, কিন্তু ফোনে পাইনি। আমি এটা ওনাকে জানাইতে চাই যে হাতিয়ারের তাণ্ডবলীলা বন্ধ হবে কিনা। আমাদের পথ এবং মত ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশের সাথে আমরা সবাই এক। আমি বিশ্বাস করি জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। বাংলাদেশের জাতীয় নির্বাচনের ইতিহাসে এমন নির্বাচন নতুন নয়, যেখানে ভোটের চেয়েও ফলাফল নিয়ে আলোচনা বেশি হয়। প্রচারের মাঠে যেমন উত্তাপ ছিল, ভোট শেষ হওয়ার পর সেই উত্তাপ রূপ নিচ্ছে অনিশ্চয়তায়। এই অনিশ্চয়তার কেন্দ্রে এখন একটি প্রশ্নই ঘুরছে, পরাজিত শক্তি কি এই ফলাফল মেনে নেবে? দর্শক, বিএনপি যখন সরকার গঠন করতে চলেছে তখন সবথেকে বড় আলোচনা এই মুহূর্তে ঢাকায় এবং দেশে, সেটা হচ্ছে বিএনপির মন্ত্রিপরিষদে কারা আসছেন। নির্বাচনে ভোট কারচুপি করায় বিএনপির চেয়ারপারসন তারেক রহমানকে ফোন করে ভয়ঙ্কর হুঁশিয়ারি দিলেন জামাতের আমির শফিকুর রহমান। গণভোটের নামে যে মহড়া চলছে তার পেছনে একটাই চরম সত্য, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছাড়তে রাজি নন। বাংলাদেশ নির্বাচনের পর শুরু হয়ে গেল পাল্টা অ্যাকশন। হ্যাঁ, এই মুহূর্তে শাহবাগে অনেক অ্যাকশন, পাল্টা অ্যাকশন চলছে। জামায়াত কর্মীরা নির্বাচনে পরাজিত হওয়ার পর সরাসরি তারা রাজপথে নামে অনেক যুদ্ধের ঘোষণা দিয়েছে অনেক নেতাকর্মীরা। এই মুহূর্তে আমরা দেখতে পারি যে তারেক রহমানের উপর অনেক প্রভাব পড়তেছে। আমিরে জামাত সরাসরি তারেক রহমানকে হুমকার দেয়। জামাতের প্রত্যেকটা নেতাকর্মীরা সংবাদ সম্মেলনে অনেক কথা বলে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে শাহবাগের পরিস্থিতি এবং এই নিউজটাকে কেন্দ্র করে ডক্টর ইউনূস সহ দেশের বর্তমান যারা নেতাকর্মী রয়েছে, বিজয়ী হওয়া এমপিরা সবার বুকে কাঁপুনি শুরু হয়ে যায় জামাতের এই অ্যাকশন দেখে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেই সকল নিউজগুলো এক এক করে ধারাবাহিকলি দেখতে পারবেন। বাংলাদেশের জাতীয় নির্বাচনের ইতিহাসে এমন নির্বাচন নতুন নয়, যেখানে ভোটের চেয়েও ফলাফল নিয়ে আলোচনা বেশি হয়। প্রচারের মাঠে যেমন উত্তাপ ছিল, ভোট শেষ হওয়ার পর সেই উত্তাপ রূপ নিচ্ছে অনিশ্চয়তায়। এই অনিশ্চয়তার কেন্দ্রে এখন একটি প্রশ্নই ঘুরছে, পরাজিত শক্তি কি এই ফলাফল মেনে নেবে? এবারের নির্বাচনে আলোচনায় এসেছিলেন অনেক পরিচিত মুখ। ধর্মভিত্তিক রাজনীতির মাঠে যারা বছরের পর বছর সরব ছিলেন, তাদের কয়েকজন এই নির্বাচনে হেভিওয়েট হিসেবেই বিবেচিত ছিলেন। কিন্তু ভোটের রায় তাদের পক্ষে যায়নি। বাস্তবতা কঠিন, ভোটের বাক্স কঠোর। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের পরাজয় শুধু একটি আসনের পরাজয় নয়, এটি একটি রাজনৈতিক বার্তা। কক্সবাজারে হামিদুর রহমান আজাদ, সুনামগঞ্জে শিশির মনির, এই হারগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলো একত্রে একটি প্রবণতার ইঙ্গিত দেয়। 11 দলীয় জোটের অংশ খেলাফত মজলিস নেতা মামুনুল হকের পরাজয়ও তেমনি প্রতীকী। ভোটের ব্যবধান কম বা বেশি হওয়া এখানে মুখ্য নয়, মুখ্য হলো জনরায় তার বিপক্ষে গেছে। অন্যদিকে জয় পেয়েছে প্রধান ধারার দলগুলো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামায়াত এবং এনসিপির সমর্থিত কয়েকজন প্রার্থী সংসদে পৌঁছেছেন। আবার হেরেছেন জাতীয় পার্টির জিএম কাদের কিংবা ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিমের মতো প্রভাবশালী নেতারা। রাজনীতিতে জয় পরাজয় অস্বাভাবিক নয়, কিন্তু বাংলাদেশের সমস্যা শুরু হয় তখনই যখন পরাজয়কে রাজনৈতিক বাস্তবতা হিসেবে না দেখে ষড়যন্ত্র হিসেবে ব্যাখ্যা করা হয়। ভোটের পরপরই অভিযোগ উঠেছে ফলাফল স্থগিত, বিলম্ব এবং বদলের চেষ্টা নিয়ে। ঢাকা 8, 13, 17 এই আসনগুলো ঘিরে প্রশ্ন উঠেছে। ঢাকা 4 এবং 16 ফল ঘোষণার পর স্থগিতের ঘটনাও সন্দেহ বাড়িয়েছে। কিছু গণমাধ্যম আগেভাগেই একটি দলকে 200-র বেশি আসনে বিজয়ী ঘোষণা করেছে, এটিও বিতর্ক তৈরি করেছে। এই অভিযোগগুলো তদন্তযোগ্য, প্রশ্ন তোলার অধিকার সবার আছে, কিন্তু এখানে একটি লাল রেখা আছে। এই লাল রেখার নাম রাষ্ট্রীয় স্থিতিশীলতা। যদি এই অভিযোগের ভাষা রাস্তায় নামে, যদি বক্তব্যের বদলে অবরোধ আসে, যদি মিছিলের বদলে সংঘর্ষ শুরু হয়, তাহলে পরিস্থিতি আর রাজনৈতিক থাকে না, তখন তা রাষ্ট্রীয় সংকটে রূপ নেয়। বাংলাদেশ এই পথ খুব চেনে, খুব ভালোভাবেই চেনে। 2013, 14, 23 প্রতিবারই নির্বাচন ঘিরে অচলাবস্থা তৈরি হয়েছে। প্রতিবারই সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্ধ হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, থমকে গেছে অর্থনীতি, বেড়েছে প্রাণহানি। আজকের বাংলাদেশ সেই জায়গায় নেই, এই কথা বলার সুযোগ নেই। আবার সেই জায়গায় যেতে চায়, এ কথাও কেউ বলছে না। এই বাস্তবতায় জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যদি ফলাফল পুরোপুরি প্রত্যাখ্যান করে, যদি নির্বাচনকে ইঞ্জিনিয়ার্ড বলে, রাস্তায় নামার বার্তা দেয়,
যদি জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটকে রাজনৈতিক অস্ত্র বানানোর চেষ্টা হয় তাহলে পরিস্থিতি হাতছাড়া হতে সময় লাগবে না। রাষ্ট্র কখনো শূন্যতা সহ্য করে না। অস্থিরতা হলে শক্তি সেখানে ঢুকে পড়ে, তখন রাজনীতি আর নাগরিক অধিকারের জায়গায় থাকে না। আজ নির্বাচন কমিশনের দিকে আঙুল উঠছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের দায়িত্ব প্রতিটি আসনের ফল স্বচ্ছভাবে প্রকাশ করা। সেই দাবি যৌক্তিক, কিন্তু কমিশনের সমালোচনা আর রাষ্ট্রযন্ত্র অকার্য করার ডাক এক জিনিস নয়। বিশ্ব তাকিয়ে আছে বাংলাদেশের দিকে, অভিনন্দন এসেছে বিভিন্ন দেশ থেকে। আন্তর্জাতিক কূটনীতিতে নির্বাচন মানে শুধু ব্যালট নয়, এটি গ্রহণযোগ্যতা। এখন প্রশ্ন একটাই, পরাজিত পক্ষ কি করবে? রাজনৈতিক পরিপক্কতা মানে নিঃশর্ত আত্মসমর্পণ নয়। রাজনৈতিক পরিপক্কতা মানে সময় নেয়া, তথ্য যাচাই করা, আইনি পথ অনুসরণ। দর্শক, একদিন পরে অর্থাৎ আগামী পরশুদিন এই সরকার শেষ করছে তার দায়িত্ব এবং নতুন সরকার আসছে। 17 তারিখে সকাল 10টায় সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান হবে। এরপর বিকেল 4টায় মন্ত্রিপরিষদ অর্থাৎ সরকারের শপথ হবে। প্রধানমন্ত্রী শপথ নেবেন এবং তারপরে মন্ত্রিপরিষদের সদস্যরা শপথ নেবেন। মজার ব্যাপার হচ্ছে যে এই শপথ, সরকারের যে শপথ, সেই শপথ অনুষ্ঠানে একটা বৈচিত্র্য আনার চেষ্টা করা হয়েছে। বৈচিত্র্যটা শুনতে ভালো লাগে, দেখতে ভালো লাগবে হয়তো, কিন্তু এত বছরের রেওয়াজটা ভেঙে দেয়া হলো কোন চিন্তা মাথায় নিয়ে? রেওয়াজটা কি? সাধারণত সরকারের যে শপথ, সেই শপথ হয় বঙ্গভবনে, বঙ্গভবনের দরবার হলে শপথ হয়। বঙ্গভবনের দরবার হলে এবার শপথ হবে না, শপথ হবে উন্মুক্ত খোলা আকাশের নিচে। খোলা আকাশের নিচে রোদ পোহাবে সংসদ সদস্যরা, তারা রোদ পোহাবেন এবং তারা মন্ত্রী হিসেবে শপথ নেবেন, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। তাহলে শপথ পড়াবেন কে? সেটাও কি রাষ্ট্রপতিকে অ্যাভয়েড করা হবে? সেটা কি প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস শপথ পড়াবেন সরকার প্রধান হিসেবে? নাকি 17 তারিখের আগেই এই রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হবে, সরিয়ে দিয়ে নতুন রাষ্ট্রপতি আসবেন, তার অধীনে এই শপথটা হবে? অনেকগুলো প্রশ্নের উত্তর জানা যাবে এই ভিডিওতে। তবে একটা উত্তর তো জানিয়েই দিলাম, শপথ হবে খোলা আকাশের নিচে। কিন্তু সেটা কোথায়? চলুন একটু জেনে নিই এই ভিডিওতে শপথ নিয়ে কি কি নাটক অপেক্ষা করছে এবং এটা হলো কাদের কথাই বলে মনে হতে পারে, এই সিদ্ধান্ত কাদের কথাই নেওয়া হতে পারে, সেই আলোচনায় করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নতুন সরকার শপথ নিতে চলেছে 17 তারিখে, অর্থাৎ মাঝখানে কালকে দিনের বাদেই 17 তারিখে শপথ নিতে চলেছে এবং 17 তারিখে বিকেল 4টায় শপথ অনুষ্ঠান হবে। সকাল 10টায় এমপিরা শপথ নেবেন, কিন্তু শপথ কে পড়াবেন এমপিদের সেটা এখনো নিশ্চিত নই আমরা। হয়তো প্রধান বিচারপতি শেষ পর্যন্ত পড়াবেন, যেহেতু সংসদের স্পিকার নেই। কিন্তু সংসদের স্পিকার নেই, সরকার যখন প্রথম অধিবেশনে যাবে তখন সেই অধিবেশনে কে সভাপতিত্ব করবেন সেই প্রশ্নের কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধান আমরা খুঁজে পাইনি। সংবিধান অনুযায়ী আগের স্পিকার অথবা ডেপুটি স্পিকারকে সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করতে হবে, তারপরে তার সভাপতিত্বে নতুন স্পিকার নির্বাচিত হবেন, এরপরে নতুন স্পিকার সভাপতিত্ব করবেন। অর্থাৎ 1 ঘন্টা কিংবা আধা ঘন্টার জন্য হলেও পুরনো স্পিকার কিংবা ডেপুটি স্পিকারকে সংসদে আনতেই হবে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় যেখানে সংসদ সদস্যদের শপথ পাঠ অনুষ্ঠিত হবে, সেখানকার প্রস্তুতির খবর জানানোর জন্য সহকর্মী রাব্বি সিদ্দিকী আছেন আমাদের সাথে যুক্ত হয়ে, এবং বঙ্গভবনের আরেকজন সহকর্মী অপেক্ষা করছেন, তার কাছে পরে যাচ্ছি। রাব্বি, কি অবস্থা দেখছেন? যেহেতু অনেক দিন পর এই সংসদ ভবন চালু হবে, শপথ পাঠ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছে কিনা, সার্বিক কার্যক্রম সম্পর্কে জানতে চাই। আসলে অনেকদিন পর এই সংসদ আবার সংসদের যারা প্রাণ, সেই সংসদ সদস্যদের উপস্থিতিতে কিন্তু সংসদ শুরু হবে এবং সেজন্য প্রয়োজন প্রথমেই শপথ, এবং সেই শপথের প্রস্তুতি কিন্তু এরই মধ্যে অন্তর্বর্তী সরকার নেওয়া শুরু করেছে। এবং সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা, এই প্লাজায় উন্মুক্ত স্থানে সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে এবং এই পর্বটি হবে সকালে। এছাড়া বিকেলে নতুন সরকার, নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান এই দক্ষিণ প্লাজাতেই আয়োজন করেছে অন্তর্বর্তী সরকার। আমরা যদি একটু বলতে চাই যে এটি কিন্তু আসলে এইরকম শপথ, এটা কিন্তু রীতি ভেঙে নতুন সরকারের এই শপথ বঙ্গভবনের বাইরে সংসদ ভবনের সামনে, এবং এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তী সরকার কিন্তু এই শপথ আয়োজন ঘিরে নানান প্রস্তুতি নিয়েছে এবং এখানে মঞ্চ তৈরি হবে, অস্থায়ী মঞ্চ তৈরি হবে। সেই সাথে এই মঙ্গলবারের শপথ অনুষ্ঠানে বাইরের দেশ, বিশেষ করে ভারত, পাকিস্তান, চীন সহ
13 দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে বিকেলের সরকারের যে শপথ, সেই শপথ অনুষ্ঠানে। এবং এইটুকু আমরা জেনেছি, সরকারের বিভিন্ন সূত্র কিন্তু আমাদেরকে জানিয়েছে যে সকালে সংসদ সদস্যরা শপথ নেবেন এবং বিকেলে মন্ত্রিসভার শপথ, এবং সেই রকম প্রস্তুতি নিয়ে কিন্তু এরই মধ্যে যেহেতু আরও আজকের দিন এবং আগামীকাল এই দুদিন সময় আছে, এই দুদিনের মধ্যে এই মঞ্চ তৈরি হয়ে যাবে। এবং আমরা কথা বলেছিলাম মঞ্চ তৈরির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের সাথে, তারা কিন্তু আসলে প্রস্তুতি কিন্তু নিয়ে ফেলেছেন। এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী তারা এসেছেন, তারাও ভিজিট করেছেন, দেখছেন নিরাপত্তার বিষয়টি, এবং অন্যান্য যারা গোয়েন্দা সংস্থা। গণভোটের নামে যে মহড়া চলছে তার পেছনে একটাই চরম সত্য, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছাড়তে রাজি নন। আসল লক্ষ্য তার বঙ্গভবন, রাষ্ট্রপতির চেয়ার, যেখানে বসে তিনি একচ্ছত্র আধিপত্য বিস্তার করবেন বিশ্বব্যাংক, IMF, হিলারির ছায়াতলে। তথাকথিত জুলাই জাতীয় সনদের 7ম অনুচ্ছেদে 180 কার্যদিবসের কথা বলা হলেও সেটি কাগজেই সীমিত। বাস্তবে এই সময়টাকে ব্যবহার করা হবে সংবিধানকে এমন ভাবে খোল নলচে বদলাতে যেন পরবর্তী কোনো নির্বাচনেই তার পদত্যাগ বাধ্যতামূলক না হয়। কার পদত্যাগ? ডক্টর ইউনূসের। সংসদের দ্বৈত ভূমিকার ফর্মুলা তৈরি করা হয়েছে কেবল ইউনূসকে প্রধান নির্বাহী থেকে রাষ্ট্রপতি হিসেবে উত্তরণের সিঁড়ি হিসাবে। জনপ্রতিনিধিরা সংসদ সদস্য হবেন আর তিনি থাকবেন প্রধান উপদেষ্টা বা সংবিধান সংস্কারের প্রধান হিসাবে, যার ফলে প্রধানমন্ত্রীর পদটি হয়ে যাবে ফাঁপা একটা আলংকারিক পদ। রাষ্ট্রপতির পদটি কার্যকর হবে আর সেই কার্যকর রাষ্ট্রপতি হবেন ডক্টর ইউনূস নিজেই। ডক্টর ইউনূসের এরকম পরিকল্পনা নতুন নয়। 2007-8 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি খালেদা জিয়াকে 3টি শর্ত দিয়েছিলেন: জামায়াতকে বিচ্ছিন্ন করা, সিনিয়র নেতাদের ফিরিয়ে আনা এবং তাকে রাষ্ট্রপতি করা। খালেদা জিয়া মৌন সম্মতি দিয়েছিলেন, কিন্তু তখন সেনা সমর্থিত সরকারের ভেতর টানাপোড়েন হওয়ায় সেটি আটকে যায়। এখন সেই অসমাপ্ত খেলা শেষ করার সময় এসেছে বলে ডক্টর ইউনূস মনে করছেন। অন্তর্বর্তী সরকারের মাথায় বসে তিনি প্রথমে গণভোটকে হ্যাঁ ভোটে রূপান্তর করবেন, এরপর সংসদকে গণপরিষদ বানিয়ে সংবিধানে 142 অনুচ্ছেদের মাধ্যমে জরুরি ক্ষমতা নিয়ে রাষ্ট্রপতির হাতে নির্বাহী ক্ষমতা কেন্দ্রীভূত করবেন। হিলারি ক্লিন্টনের নির্বাচনী তহবিলে 20 কোটি টাকা দান করা কেবল ব্যক্তিগত উদারতা নয় ডক্টর ইউনূসের, বরং এটি একটি বিনিয়োগ। হিলারি জিতলে ইউনূসকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে স্বীকৃতি দেওয়া হতো এবং ওয়াশিংটন ঢাকা অক্ষে একটি নরম প্রোটেক্টরেট গড়ে তোলা হতো, যার মাথায় থাকতেন ইউনূস। ক্লিন্টন ফাউন্ডেশনের অর্থ ঢেলে তিনি আসলে নিজের ভবিষ্যৎ রাজনৈতিক বীমা করেছিলেন। আন্তর্জাতিক মহলে তার নোবেল ব্র্যান্ড ব্যবহার করে ভারত, চীন, মার্কিন ত্রিমুখী সমীকরণে তাকে নিরপেক্ষ মুখ হিসাবে উপস্থাপন করা হয়েছিল, যাতে দেশের ভেতরে কোনো বড় শক্তির বিরুদ্ধে সরাসরি অবস্থান না নিয়ে তিনি সবার কাছেই গ্রহণযোগ্য থাকেন। সংবিধান বিশেষজ্ঞ স্বাধীন মালিক যেটিকে অনিশ্চয়তা বলছেন, সেটি আসলে ইউনূসের পরিকল্পিত অনিশ্চয়তা। যতদিন সংবিধান সংস্কার চলবে ততদিন তিনি ক্ষমতায় থাকবেন, সংস্কার শেষ হলে তিনি রাষ্ট্রপতি হবেন। এই দুই ধাপের মাঝে কোনো ফাঁকা সময় নেই, আছে কেবল একটি সিল্কের পর্দা, বিহাইন্ড উইচ দ্য রিয়েল ক্রাউন ইজ ওয়েটিং। কারণ মানুষ ভাবছে 6 মাসের কথা, কিন্তু ইউনূস ভাবছেন 6 দশকের কথা। বাংলাদেশ নির্বাচনের পর শুরু হয়ে গেল পাল্টা অ্যাকশন। প্রথমেই বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগের একাধিক কার্যালয়কে কালকে খুলে দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগ সমর্থকদের উপর কোনো ধরনের প্রতিহিংসাপূর্ণ রাজনীতি করা হবে না, তা একাধিক জায়গা থেকে বিবৃতিতে উঠে এসছে। কিন্তু ইম্পর্টেন্ট বিষয় হলো যে ছাত্র নেতাদের দল দিনের পর দিন বাংলাদেশের পরিস্থিতি শেষ 1 বছর ধরে সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে, তাদের উপর কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে আক্রমণ করা হয়েছে এবং সেই নিউটনের তৃতীয় গতিসূত্র যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, সেটাই যেন ছাত্রনেতারা এই মুহূর্তে দাঁড়িয়ে বুঝতে পারছেন। কালকে ছাত্র নেতাদের সকলকে একসঙ্গে সাংবাদিক সম্মেলন প্রথমে করতে হয়েছিল, পরবর্তীকালে তারা ফেসবুকে একাধিক স্ট্যাটাস দিয়েছেন এবং একাধিক ফেসবুক লাইভে এসে বলতে হচ্ছে যে দয়া করে আমাদের নেতা কর্মীদের উপর আক্রমণ করবেন না, ভোট পরবর্তী হিংসা থামান, এই ধরনের জিনিস বাংলাদেশে মেনে নেওয়া হবে না। এখন সেখানে যাচ্ছি, আমরা কয়েকজন মিলে যাচ্ছি, দেখি তারা আমাদেরকে হামলা করুক, আমাদেরকে মারুক, তারপরে আমাদের নেতাকর্মীদেরকে স্পর্শ করতে হবে। তারা মনে করেছে তাদের জায়গা থেকে যে তারা বিজয়ী হয়েছে, এখন তারা আরেকটা স্বৈরাচার কায়েম করবে, নব্য স্বৈরাচার হবে। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটা কথা বলতে চাই যে এই বাংলাদেশে এটা আমরা আর হইতে দিব না, এই হওয়ার সুযোগ দেওয়া হবে না। কালকে যে ফাইনাল রেজাল্ট বাংলাদেশে প্রকাশিত হয়েছে, সেখানে দেখা যাচ্ছে বিএনপি পেয়েছে 212টি আসন এবং জামাত এবং ছাত্র নেতাদের জোট পেয়েছে সর্বসাকুল্যে 77টি আসন। অর্থাৎ পরিষ্কার হয়ে গেছে যে বাংলাদেশের সাধারণ মানুষ এই এনসিপি কিংবা জামাতিদের উগ্র ইসলামপন্থী মতবাদ কিংবা এই উগ্রতা, যে উগ্রতায় তারা একাধিক স্মৃতিসৌধকে কার্যত ধ্বংসস্তূপে পরিণত করেছে, তা কিন্তু কার্যত ছুঁড়ে ফেলে দিয়েছে। এরপর বাংলাদেশের মানুষ এই ছাত্র নেতাদের আসল তাদের যে অকাত তা কিন্তু বোঝাতে শুরু করে দিয়েছেন। দেখুন, আজকে এই ছাত্র নেতারা যখন মানুষের হাতে নিগৃহীত হচ্ছেন,
প্রহিত হচ্ছেন, মার খাচ্ছেন, তখন তাদের মনে হচ্ছে বাংলাদেশের শান্তি ফেরানো দরকার। অথচ শেষ 1 মাস ধরে ধারাবাহিকভাবে, মানে 1 বছর ধরে ধারাবাহিকভাবে আরো যদি এক্সটেন্ডেড হতে ভাবেন, তাহলে এরা যে রাজনীতির আমদানি বাংলাদেশ। দর্শক শ্রোতা, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। এইখানে দেশের নির্বাচনকে কেন্দ্র করে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের মধ্যে যেই ঘটনাগুলো ঘটতেছে এইগুলো নিয়ে কথা হচ্ছে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে আপনাদের মন্তব্য কী? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হেতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।